নমস্কার, আমি সুভাষ আর আপনারা দেখছেন এনিওয়্যার। আজকে আসছি সিঙ্গুর রেল স্টেশনের একদম কাছেই, সিঙ্গুর থানা ও সিঙ্গুর বিডিও থেকে একদম ঢিলছোড়া দূরত্বে অবস্থিত সিঙ্গুরের জগন্নাথ মন্দিরে। এখানে পুজো দেখে দুপুরে প্রসাদ গ্রহণ করার পর ডাকাত কালীমাকে দর্শন করে বাড়ি ফেরার প্ল্যানিং রয়েছে। এরকম নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন অ্যান্ড কিপ ওয়াচিং এনিওয়্যার। ঠিক 9:30 আমি পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। আমার আঙুলের সোজা এই দিকেই ঢিলছোড়া দূরত্বে অবস্থিত বিডিও আর তারপরেই থানা। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। এটাই এই মন্দিরের প্রধান প্রবেশপথ। সময়ের সাথে বাঁশের এই পুলটা হয়তো আরো মজবুত কংক্রিটের ব্রিজ হয়ে যাবে, কিন্তু এই সৌন্দর্য থাকবে না। সকাল 9:30টার আগে মাথাপিছু 70 টাকার বিনিময়ে দুপুরের প্রসাদের কুপন পেয়ে যাবেন। তবে আজকে বিশেষ কারণে কুপনের মূল্য ছিল জনপ্রতি 130 টাকা। এখানে বসে খেলে জনপ্রতি কুপন মূল্য 70 টাকা আর পার্সেল নিলে পড়বে 130 টাকা। তবে কন্টেনার এনারাই দেবেন। কুপন বুকিং নম্বর আমি লিখে দিচ্ছি, এই নাম্বারে আগের দিন ফোন করবেন বা ওই দিন সকাল 9:30টার মধ্যে জানালেও দুপুরে প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে। প্রতিটা ইস্কন মন্দিরের মতোই এখানেও একটা গিফট কাউন্টার আছে, যেখানে পূজা সামগ্রী ছাড়াও ঘি, ঠাকুরের ছবি, বই ইত্যাদি পাওয়া যাবে। পাশের এই কাউন্টারগুলি হলো এই মন্দির দ্বারা পরিচালিত ফাস্ট ফুড সেন্টার, যেখানে বিকাল 5টার পর নিরামিষ চাউ, সিঙাড়া ইত্যাদি পাওয়া যাবে। মন্দিরের বাথরুমগুলিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন মূল মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই মন্দিরের জগন্নাথ, বলরাম আর সুভদ্রার অপূর্ব মূর্তি আপনার বারবার দেখতে ইচ্ছে করবে। এটা ইস্কন নয়, এটা একটা জগন্নাথ মন্দির, যেটাকে ইস্কনের ভক্তরা পরিচালনা করেন। আর এ যেন প্রভুপাদের জীবন্ত বিগ্রহ, সর্বদা জগন্নাথের দিকেই তাকিয়ে বসে আছেন। আমি তো যত দেখি অবাকই হই। এখন ঠাকুরকে ভোগ নিবেদন করার সময়। চলুন জগন্নাথের ভোগারতি দেখা যাক। ভোগারতির পর এখন জগন্নাথের বিশ্রামের সময়। প্রসাদ বিতরণ পর্ব সামান্য দেরি আছে, তাই এখন এখানকার একজন অন্যতম প্রধান সেবায়িতের থেকে এই মন্দিরের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। 2016 সালে আমি কিছু জনের পার্টিকুলার নাম নিচ্ছি যে ওনার খুব উৎসাহ ছিল, উনি উৎসাহিত ছিলেন। প্রদীপ বটব্যাল প্রভু ছিলেন, ওনার সঙ্গে আরো আনুষঙ্গিক এখানকার ভক্তরা, ওনারা প্রত্যেকেই উৎসাহী ছিলেন খুব, যে জগন্নাথকে এখানে যা হোক করে আনতে হবে। প্রাথমিক অবস্থায় রথযাত্রা হতো, জগন্নাথ বিভিন্ন ভক্তের বাড়িতে থাকতে সেবা পেতেন, এবং তারপর ধীরে ধীরে
এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয় ঠিক 2018 এবং 19 সালে এই সময় থেকেই জগন্নাথ মন্দির তৈরির পরিকল্পনা শুরু হয় এবং এই জায়গায় মন্দির তৈরি হয়। তার আগে এখানে একটা স্নানবেদী ছিল, তো সেই স্নানবেদীর ওপরেই জগন্নাথের স্নানযাত্রা হতো, তারপরে রথযাত্রা হতো। আচ্ছা না, জগন্নাথ বিগ্রহ এসেছিল 2016 সালে, যখন একদম প্রথম রথযাত্রা শুরু হয় 2016 সাল। আচ্ছা তো সেই সময় জগন্নাথের বিগ্রহ আনা হয় আচ্ছা এবং সেই বিগ্রহই এখন সেবিত হচ্ছে। আচ্ছা ভোর 4:30 সময় মঙ্গল আরতি শুরু হয় এবং সেই সময় মন্দির খোলা হয়, ভগবান রাজবেশে দর্শন দেন আচ্ছা এবং মঙ্গল আরতি সম্পন্ন হয় এবং তার পরবর্তী যে কার্যকলাপগুলো, যেমন 5টা থেকে 5:30টার মধ্যে জপযজ্ঞ শুরু হয় এবং তার পরবর্তী সময় 6টা থেকে ভাগবত কথা, 8:30 থেকে 9টার মধ্যে দর্শন আরতি, ভগবান রাজবেশে দর্শন দেন, দ্বীপ্রাহরিক আরতি 12টার সময় ভোগ নিবেদন করা হয় এবং তারপরে আরতি হয়, আরতি সম্পন্ন হয়, ভগবান বিশ্রামে যান 1টার সময়, 1টা থেকে 1:30টার মধ্যে ভগবান বিশ্রামে যান এবং তারপরে আবার 4:30টার সময় মন্দির খোলে। ঠিক ওই 6টা থেকে 6:30টার মধ্যে আরতি শুরু হয়, আচ্ছা সন্ধ্যা আরতি, বা 7টা 7:30টার মধ্যে ভাগবত কথা শুরু হয় এবং তার পরবর্তী 8টার সময় ভোগ নিবেদন হয় এবং তখনই মন্দির বন্ধ হয়ে যায়। ভোগ নিবেদনের পরে আর ভগবান দর্শন দেন না। আচ্ছা। সেম নিয়ম পরের দিনের জন্য। পরের দিনের জন্য। বিশেষ বলতে যে মাধব তিথিগুলো থাকে বিশেষত, যেমন গৌর পূর্ণিমা, রাধা অষ্টমী, জন্মাষ্টমী, আচ্ছা নিত্যানন্দ রথযাত্রা। ত্রয়োদশী, নৃসিংহ চতুর্দশী, প্রত্যেকটা। আর সবচেয়ে বড় হচ্ছে রথযাত্রা। রথযাত্রা। প্রত্যেকদিন 56 ভোগ তৈরি হয় এবং বিশেষ যে মাধব তিথিগুলোতেও 56 ভোগ হয় আচ্ছা। এবং তার সাথে সাথে বিভিন্ন ভক্তদের প্রসাদ পানোর ব্যবস্থা করা হয়। আচ্ছা। তো ইসকনে যেভাবে সেবা পূজা হয়, এখানেও সেম সেবা পূজা হয়, বিভিন্ন গৌড়ীয় মঠগুলোতেও সেম সেবা পূজা হয় এবং বৃন্দাবনেও সেমই সেবা পূজা হয়। তো কোনো ডিফারেন্স নেই। আচ্ছা বসে প্রসাদ পেতে হলে 70 টাকা এবং পার্সেল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। কেউ সেই পার্সেলের জন্য তার 130 টাকা ধার্য মূল্য করা হয়েছে এবং সেটা দুপুরেই। এবং যদি তাকে দুপুরে প্রসাদ পেতে হয়, আগের দিনে জানালে সবচেয়ে ভালো হয় এবং যদি সেটাও সম্ভব না হয়, যেদিনে প্রসাদ পেতে চাইছেন সেই দিনে 10টার আগে জানাতে পারলেই হবে। আচ্ছা 8 রকমের প্রসাদ তৈরি হয় পার্সেলের জন্য এবং বসে প্রসাদের জন্য ধরুন অন্ন, ডাল, 2টো সবজি, তার সঙ্গে চাটনি। আচ্ছা আচ্ছা। প্রসাদ আর কুপন পেতে গেলে আগের দিন আপনাদের ফোন নাম্বারে ফোন করলেই হবে, হ্যাঁ। বা সেই দিন সকাল 9টা বা 10টার ভেতর নাম লেখালেই চলে। মুসলিম, খ্রিস্টান বা অন্যান্য ধর্মের লোকেরা এখানে এসে পুজো দিতে বা প্রসাদ গ্রহণ করতে পারবেন? দেখুন, ভগবানের কাছে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এরকম কোনো ভাগ নেই, বিভেদ নেই। সবাই ভগবানের কাছে সমান। কারণ ভগবানের প্রত্যেকে, আপনি যেমন বললেন ভগবানের সবাই ভগবানের সন্তান। কারণ আমাদের মধ্যে আত্মা আছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, আর পরমাত্মা আছে ভগবান স্বয়ং। তো যেহেতু আমাদের মধ্যে আছে, তাহলে কেউ আলাদা নয়। হ্যাঁ। তো সব ভগবানের যেহেতু কেউ আলাদা নয়, তাহলে তার কাছে, যেমন আমার মা বাবার যদি 5টা সন্তান হয়, 5 রকমের সন্তান, তাহলে কি 5 জন আলাদা? মা বাবার কাছে প্রত্যেকেই সবাই সমান। নিশ্চয়ই, ভগবানের কাছে সমান, প্রত্যেকে আসতে পারবেন এবং প্রত্যেকে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন, প্রসাদ গ্রহণ করতে পারবেন। এতে কোনো বিধিনিষেধ নেই। আচ্ছা, আপনাদের ওখানে 2-3টে স্টল আছে দেখলাম, তো এখান থেকে আমরা দর্শনার্থীরা কি কি সেবা পেতে পারি? 2023 সালের রথযাত্রার পর থেকে এই স্টলটা তৈরি হয়েছে। তো এই স্টলে যেগুলো পেতে পারবেন, পারমার্থিক ক্ষেত্রে যে দ্রব্যগুলো পারমার্থিক, যেমন ধরুন জপমালা, কণ্ঠিমালা, জপ ব্যাগ, বিভিন্ন পারমার্থিক গ্রন্থ, ভগবান রিলেটেড যা যাবতীয় জিনিস, পারমার্থিক জিনিস সব পাওয়া যাবে। যেমন আরেকটা হচ্ছে প্রসাদ স্টল। প্রসাদ স্টলের মধ্যে যেমন লাড্ডু, খাজা, গজা, যদিও এগুলো নিয়মিত এখন হচ্ছে না, কিন্তু সেগুলোর পরিকল্পনা চলছে। লাড্ডু, খাজা, গজা, এগুলো চাউ, রোল, এগুলোর ব্যবস্থা করা। এর সাথে সাথে নিরামিষ, মুখরোচক যে কোনো ফাস্ট ফুড টাইপের কিছু পাওয়া যায়। সিঙ্গুর স্টেশন সামনে, এই তো সামনে স্টেশন। সিঙ্গুর স্টেশন। আর ভিডিও হচ্ছে পুলিশ স্টেশন থেকে একটু এগিয়েছি ভিডিও। তো আচ্ছা। সিঙ্গুর স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞেস করলে যে সিঙ্গুর ভিডিও যাবো কোথায়, তো ভিডিওর পাশেই এটা। আজকে একটা খুদে ভক্তর জন্মদিন উপলক্ষে স্পেশাল মেনু, তাই 70 বদলে 130 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। ঘড়িতে 1:30 বাজে, খুবই খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি দোতলায় এসে খেতে বসে পড়লাম। প্রতিবারের মতোই মেনু আমি লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। জগন্নাথ মন্দিরের সামনেই গেট থেকে বেরিয়ে বাম দিকে চোখে পড়ল একটা সুন্দর রক্ষাকালী মন্দির, যেটা তৈরির কাজ এখনো সম্পূর্ণ হয়নি।
এখন চললাম সিঙ্গুর থানার পাশ দিয়ে জগন্নাথ মন্দির থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে পুরুষোত্তমপুরে একদম রাস্তার পাশেই অবস্থিত ডাকাত কালী মায়ের মন্দিরে। কালী মা এখানে সিদ্ধেশ্বরী কালী রূপে পূজিতা হন। আনুমানিক 500-550 বছর বা তারও আগে শুরু হয়েছিল এই পূজা। রঘু বা গগন ডাকাত ঘট প্রতিষ্ঠা করে শুরু করেছিল এই পূজা। এই মন্দির গগন ডাকাত নাকি রঘু ডাকাত নির্মাণ করেছে তা নিয়ে অনেক মতপার্থক্য আছে। তবে যেই শুরু করুক না কেন, সে যে ডাকাত ছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর সেই কারণেই এই কালীর নাম হয়েছে ডাকাত কালী। দক্ষিণমুখী আটচালা এই মন্দিরটি একটি উঁচু ভিত্তিবেদির ওপর অবস্থিত। মন্দিরের দেওয়ালে মা কালী ছাড়াও নানান দেবদেবীর মূর্তি বিদ্যমান। মন্দিরের গর্ভগৃহে মায়ের মূর্তিটি প্রায় 9 ফুট উঁচু। এই ডাকাত কালী মা সিদ্ধেশ্বরী কালী রূপে পরিচিতা। এই ডাকাত কালী মন্দিরের সাথে জড়িয়ে আছে মা শারদার সাথে ঘটা এক রোমহর্ষক ঘটনা। অসুস্থ ঠাকুর রামকৃষ্ণ দেবকে দেখতে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাবার পথে মা শারদার পথ আটকে দাঁড়ায় রঘু ডাকাত ও গগন ডাকাত। ডাকাতি করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। হঠাৎ তারা মা শারদার মধ্যে রক্তচক্ষু মা কালীকে দেখতে পায়। ভুল বুঝতে পেরে তারা ক্ষমা চায় শারদা মায়ের কাছে। অবশেষে শারদা মাকে এখানে এনে সেবা করে সেই রাতে ডাকাতরা শারদা মাকে কড়াই ও চাল ভাজা খেতে দিয়েছিল। আর এই কারণেই ডাকাত কালী মায়ের মূল প্রসাদে এখনো কড়াই ও চাল ভাজা দেওয়া হয়। এই অলৌকিক ঘটনায় ভয় পেয়ে ডাকাতরা কালী মন্দির প্রতিষ্ঠা করে। বর্ধমানের মহারাজ স্বপ্নাদেশ পেলে নির্মিত হয় মায়ের প্রতিমা ও ডাকাত কালীর মন্দির। শ্রাবণ মাসে ও দীপাবলির সময় বছরে 2 বার এখানে কালী পুজো হয়। রঘু বা গগন ডাকাত যেহেতু ঘট পুজো চালু করেছিল, সেই রীতি মেনেই এখানে প্রথমে ঘট পুজো হয় ও পরের পুজো পর্যন্ত ঘটের ওই গঙ্গা জল পরিবর্তন করা হয় না। শোনা যায় মায়ের ভয়াল মূর্তি রঘু ও গগন ডাকাতের বর্ণনা অনুযায়ী করা। আজকে এই পর্যন্তই। পরের দিন হাজির হব আবার নতুন ও ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। বি ওয়েল, বি হেলদি, টেক কেয়ার, নমস্কার।